তোমরা আরেকটু ইনডেপ রিসার্চ করে বইলো যে আপনার কি করার ছিল, শুনে চিন্তা করে বইলো যে না এইভাবে করা যেত। তাদের নিয়োগ না, তো সেখানে আমার কিছু বিচারক দ্রুত নিয়োগ দিতে হবে না? এখন আমি যদি বিচারক দ্রুত নিয়োগ দিতে চাই তাহলে আমি ওই পদ্ধতি ছাড়া কি করব? এখন তুমি যদি বলো যে স্যার আপনি কেন আইন করে করলে না, আইন করলে তোমরা বলবা তুমি আইন করার কে? বিচার বিভাগের সংস্কার কমিশন আছে, রাজনৈতিক দল আছে, কারোর সাথে আলাপ না করে তুমি আইন করার কে? তা আইন করতে হলে আমার লাগবে অন্তত 2 মাস কনসালটেশনে, সবার মতামত দিতে। ওই প্রক্রিয়াতে নিয়োগ দিতে লাগবে 3 মাস। 3 মাস আমি ওই বিচারকদের হাতে রাখবো এটা, তখন তোমরা আমাকে কি বলতাম? এগেইন পিপিজিপি নিয়োগ দেওয়া হইলো কেন? এটা কোনো আইন করা ছাড়া, এটাও সমালোচনা শুনছি। আচ্ছা, পিপিজিপি নিয়োগের যে আইন করার আগে বাংলাদেশে 4000 পিপিজিপি ছিল, ওরা সবাই পালাইছে এই গভর্নমেন্ট আসার পর। সমস্ত কোর্ট ডিসফাংশনাল হয়ে গেছে। বিডিআরের বিচার 2 বার শুনানি পিছাইতে হচ্ছে, কোনো পিপি নাই। পিপিজিপি ছাড়া তো কোনো বিচার হয় না। তা আমি কোর্টটা ফেলে রেখে দিব? আমি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস ল করব, সেই ল অনুযায়ী নিয়োগ হইতে 1 বছর 1.5 বছর লাগবে। 1 বছর 1.5 বছর বাংলাদেশে কোনো পিপিজিপি থাকবে না। তা আমাদের হয় কি, যখন আমরা ওই সাইড থেকে বলি, ধরো তোমাদের প্রজন্মের কাছ থেকে আমরা চাই কি তোমরা আরেকটু ইনডেপ রিসার্চ করে বলো যে আপনার কি করার ছিল, মানে আমার এখানে কী করার ছিল, উচ্চ আদালতে আমার কী করার ছিল, আর পিপিজিপি নিয়োগে আমার কী করার ছিল। এখন যখন আমরা আমি সিভিল সোসাইটিতে ছিলাম, ঢালাওভাবে বলতাম, তখন মনে হয় যে এই যে তোমাদের সাথে আমার এই ডায়লগটা একটা দরকার। যখন আমাদের সমস্যাটা বলবো, এখন তুমি তো শুনরা, এখন শুনেই চিন্তা করে বললো যে না এইভাবে করা যেত, তাহলে হয় কি আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি। তাহলে মনে হয় কি যে আমরা বলতেছি ওনারা শুনে না, শুনতে চাই, সব সাথে সাথে করা যায় না বাবা, বুঝছো? তো আমার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যাক, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই, ঠিক আছে? সংস্কার নিয়ে জিল্লু যেটা বলেছে, বহু কাজ হয়েছে, একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে। সেই পার্টি করা একটা চিন্তা, হ্যাঁ ঠিক, খুঁজে দেখতে হবে। সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই, করা যেতে পারে বোধ হয়। যাই হোক, আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। রিকনস্ট্রাকশন বলি, তারপর রিফর্ম বলি, যেটাই বলি না কেন, এই সিস্টেমটা ভাঙতে হবে, এই সিস্টেমটা ভাঙতে হবে। আমি আপনাদের একটা কথা বলে শুধু শেষ করি। বাংলাদেশে 1972 সনে একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য। বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে, নিজে স্বাধীনভাবে, কারোর সাথে পরামর্শ না করে। কেন করা হয়েছিল? যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে। তো আমি যতবার কনস্টিটিউশনাল ল ক্লাস নিতাম, আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম, তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয়? আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয়। তারা সবাই, কোথাও লেখা না, কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয়। আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয়, এই জন্য অত্যন্ত অনুগত ভৃত্য শ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায়, যাতে ওইটাও এনশিওর করার জন্য, অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর ভৃত্যে পরিণত হন। তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা লিগাল লুপ হোলসের মাধ্যমে করার, আমরা অনেক ভালো ভালো ল করতে পারি। আমি আরেকটা উদাহরণ দিই যে আমরা একবার ডক্টর কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপের কনস্টিটিউশন দেখি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন, পৃথিবীর সবই আছে ওর মধ্যে, কিন্তু ফাংশন করে নাই। তো আপনি যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেন করা কঠিন হয়। এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি।